অনেকে জানো না, যারা টিউশন পড়াও অনেকের ক্ষেত্রে কাজ দেবে, ঠিক আছে? দেখো, আর ইংলিশের এইটুকু তো জানার দরকার আছে। ইংলিশ শিখতে গেলে আমাকে পার্সনটা জানতে হবে, কারণ আমরা বলি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, কোনগুলো আমাকে জানতে হবে। দেখো, আগে বলি সাবজেক্ট। সাবজেক্ট মানে কি বলি, দেখো সাবজেক্ট পরে আসবো যদিও বা, একটুখানি বলছি। সাবজেক্ট মানে যে কাজটা করে, তাই তো? কর্তা, যে মানে কি, যে কাজটা করবে তার কি বলবো না, সাবজেক্ট বলি। তো সেই ক্ষেত্রে সেই সাবজেক্টটা পার্সন কি, তার পার্সন কি? সাবজেক্টটা থার্ড পার্সনের মধ্যে পড়ছে, না সেকেন্ড পার্সনের মধ্যে পড়ছে, না থার্ড পার্সনের মধ্যে পড়ছে? আবার কি সাবজেক্টটাই যে হবে তা না, অ্যাকচুয়ালি নাউনটা, অ্যাকচুয়ালি যে নাউনটা, নাউন মানে নাম বোঝাবে, তাই তো? নাউন বা প্রোনাউন, কি নাউন বা প্রোনাউন, তাই তো? নাউন হচ্ছে কি অলওয়েজ কি হয়, নাউন হচ্ছে থার্ড পার্সন হয়, তাই তো? আর প্রোনাউন যেটা, সেটা আমার কোন পার্সনে যায়। তাহলে পার্সন কয় প্রকার জানি আমরা? সবাই বলবে তবে শিখতে পারবে। পার্সন কয় প্রকার হয়? 3 প্রকার হয়। এই 2 প্রকার না, 3 প্রকার। 2 প্রকার হয়। কি, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, কি হয়, ফার্স্ট পার্সন। আরটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবার দেখো, ইংলিশে যেটাকে ফার্স্ট বলি সেটাকে বাংলায় বলে উত্তম পুরুষ, আর সেকেন্ড মানে মধ্যম পুরুষ, আর থার্ড মানে বাংলায় কি বলি আমরা, প্রথম পুরুষ বলি, তাই তো? এবার দেখো ফার্স্ট পার্সন মানে কি, দেখো ফার্স্ট মানে প্রথম, ভাবার কোনো দরকার নেই। ফার্স্ট মানে এখানে উত্তম, ঠিক আছে? তো ফার্স্ট পুরুষ, দেখো আমি, আমরা বাংলায় যেটা বলি কি আই, আর ইংলিশে হচ্ছে আই আর উই। আই আর উই কি, ফার্স্ট পার্সন। নেক্সট হচ্ছে কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কারা? ইউ, মানে তুমি তোমরা। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা হয়। এবার দেখবো কি থার্ড পার্সন কারা। তাহলে এই যে গোষ্ঠী বাদ দিয়ে বাকিটা সব কি, পৃথিবীতে যত নাম বা সাবজেক্ট বোঝায় সবগুলো কি হয়ে যাবে, কি থার্ড পার্সন। যেমন রাম, শ্যাম, যদু, মধু, ইট, হি, শি, দে, যত কিছু আছে। মানে আমাদের মেন ফ্যাক্ট মনে রাখতে হবে কোনগুলো, যে আই, উই আর ইউ। কি বললাম? আই, ইউ আর উই, ঠিক আছে? এইগুলো মনে রাখবো, যে আই, ইউ আর উই, এই 3টে বাদ দিয়ে বাকিগুলো কি থার্ড পার্সন হয়ে যাবে, ঠিক আছে? এই পার্সনটা বোঝার দরকার ছিল, ওই জন্য বোঝালাম, ঠিক আছে? আচ্ছা, কোনো একটা মেয়ে বা কেউ একজন মাইক্রোফোন যখন অন করছে রিপিট হচ্ছে, এখন কার মাইক্রোফোন অন আছে? রিপিট হয়, সে অন করলেই রিপিট হয়। দেখো রাজেশ, হ্যাঁ রাজেশ আবার রিপিট হয়। দেখো, সাবজেক্ট আমাকে জানতে হবে। কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি বুঝি, একটা বাংলায় তোমরা বাক্য বলো, ছোটখাটো দেখেই বলো, যাতে স্ক্রিনে লিখতে পারি। বাংলা একটা বাক্য বলো, ইংলিশে সেটা করবো। ও, আমি স্কুলে যাই। আচ্ছা, রাম স্কুলে যায়, আমি স্কুলে যাই। আচ্ছা, রাম কি হবে, গোজ টু স্কুল। গোজ টু স্কুল হয়। ওকে, রাম গোজ টু স্কুল, ঠিক আছে? আরটা হলো কি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আর একজন বললো কি, আই, আচ্ছা আই যাই, অন্য কিছু দেবো এবার, ইউ ইট রাইস। প্রত্যেকটা কি করলাম, প্রেজেন্ট টেন্সাই রাখলাম। এবার দেখো, এখান থেকে একটা জিনিস ভাবো, যে রাম গোজ টু স্কুল, তাহলে এখানে সাবজেক্ট কে, রাম গোজ টু স্কুল, তাহলে স্কুলে যাওয়ার কাজটা কে করছে? তো দেখো ভাব কিন্তু এটা, ঠিক আছে? যেটা দিয়ে কাজ বোঝায়, গো মানে যাওয়া, যাওয়াটা কিন্তু কাজ বোঝায়, তাহলে সেটা হচ্ছে ক্রিয়াপদ বাংলায় বলি, ইংলিশে বলি যেটাকে আমরা ভার্ব বলি। আচ্ছা, তাহলে এই এই কাজটা, এই যাওয়া কাজটা কে করছে? এই যাওয়া কাজটা কে করছে? রাম কিন্তু যাচ্ছে। তাহলে এই যে ভার্বের সঙ্গে কে, মানে কে যায়, কে দিয়ে প্রশ্ন করলাম, ভার্বের সঙ্গে সাবজেক্ট পেয়ে যাচ্ছি। কে যায়, তাহলে কে যাচ্ছে? রাম যায়। তাহলে এই যে যাওয়া কাজটা, স্কুলে যাওয়া কাজটা কে করছে? রাম করছে। তাহলে যে কাজটা করবে তাই কি বলবো আমরা? সাবজেক্ট বলবো। নেক্সট আবার কি দেখো, বলছে আই গো টু স্কুল। কি, আই গো টু স্কুল, তাহলে আমি স্কুলে যাই, তাহলে এখানে সাবজেক্ট কে? আই, আমি স্কুলে যাই। শুনতে পাচ্ছ তো আওয়াজ আমার? আর এখানে সাবজেক্ট ইউ। দেখো, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ঠিক আছে? তো দেখো এখানে থার্ড পার্সন কোনটা, থার্ড আর ফার্স্ট পার্সন দেখা। দেখো এটা কি, রাম কি থার্ড পার্সন, আই কি ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এবার দেখো থার্ড পার্সনের যখন হচ্ছে গোজ হচ্ছে, কারণ এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্টে বলছে কি গোজ হয়। আমি যাই, খাই, নাচি, মানে এখন বোঝাচ্ছে যেটা, ঠিক আছে?
তো এটা গেল সাবজেক্ট বুঝে গেলে। তাহলে সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করে। অবজেক্ট, অবজেক্ট মানে যে কি কাজ করে সেই কাজটা, ঠিক আছে, কি কাজ করে। তাহলে দেখো আমি যদি লাস্ট একটা সেন্টেন্স লিখেছিলাম কি, একটা সেন্টেন্স লিখি, দে প্লে ক্রিকেট। শুনতে পাচ্ছ এবার? তাহলে দেখো অবজেক্ট বুঝাতে কি বলছে, কি বলছে দেখো, দে দে প্লে ক্রিকেট। কি লিখলাম? দে প্লে ক্রিকেট। তাহলে দেখো এখানে অবজেক্ট কোনটা, তো দে কি, খেলা করার কাজটা কে করছে? দে। তাহলে দেটা কি হয়ে যাবে? দেটা হয়ে যাবে কিন্তু সাবজেক্ট, কাজটা করছে সাবজেক্ট। প্লে মানে কি, খেলা করা। খেলা করা যখন বলছে এটা কি বুঝবো? ভার্ব বলবো। কাজ করা বোঝালে আমরা ভার্ব বলি। আর এটা দেখো কি করছে, মানে যে কাজটা করে, মানে এখানে কি কাজ করছে? দে মানে তারা, তারা কি কাজ করছে? ক্রিকেট খেলছে। তাহলে এই এটা হয়ে যাবে কিন্তু অবজেক্ট। ক্লিয়ার? যে কাজটা করবে সেটাকে বলি আমরা অবজেক্ট, আর যে করে কাজটা সেটাকে বলি আমরা কি? সাবজেক্ট। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল আরো যদি দিই, উই মেড আ প্ল্যান। উই মেড আ প্ল্যান, আমরা একটা পরিকল্পনা করেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? প্ল্যান সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে উই। উই কি পারসন? ফার্স্ট পারসন। মেড, মেড কি? মেড মানে কি, করেছিল। মেড, মেডের দা কি দেখো, মেড, মেড কি করে এসছে? মেক এসছে, মেড মেড, মেক মেড মেড। তাহলে মেডটা কি? পাস্ট টেন্সে আছে। ভি3 নয়, এটা পাস্ট টেন্সে আছে। ভি3 হলে অবশ্যই তার আগে হেল্পিং ভার্ব থাকতে হবে, না হলে কিন্তু হয় না। ভি3 ইউজ একা ইউজ হতে পারে না। তাই নিশ্চয়ই এটা ভি3 নেই, ভি2 আছে। ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে? ভি2 তে, মানে এটা ভার্বের টু ফর্মে আছে। তাহলে এখানে দেখো এ প্ল্যান কি, এ শুধু প্ল্যান না, এ প্ল্যান। তাহলে তারা কি করেছিল? তারা একটা পরিকল্পনা করেছিল, মানে আ প্ল্যান, একটা পরিকল্পনা করেছিল। তাহলে এ প্ল্যান হয়ে যাচ্ছে কিন্তু এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্লিয়ার হয়ে গেল। বেশি বোঝার আমার দরকার নেই, কারণ পরীক্ষার সময় অপশন থাকবে। এবার ইউজ অফ হেল্পিং ভার্ব, অনেকেই জানে না যে হেল্পিং ভার্ব, কোন হেল্পিং ভার্ব কখন ইউজ হয়। দেখো এম ইজ আর আমরা ইউজ করি কখন? যখন প্রেজেন্ট টেন্সে বোঝাবে কোন একটা কাজ কন্টিনিউ, তাই তো, মানে চলছে বোঝাবে যখন কোন একটা কাজ। তাহলে এম ইজ আর প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করি। আর এরপরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম বসে। তাহলে দেখো, তাহলে এম ইজ আর আমরা কোন টেন্সে ইউজ করি? প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তাই তো। এম ইজ আর কোন টেন্সে ইউজ করি? প্রেজেন্ট টেন্সে ইউজ করি। আচ্ছা, এম ইজ আর যদি আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তাহলে এর মিনিংটা কখন প্রেজেন্ট টেন্সে হয় দেখো। যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। কি? আই অ্যাম গোয়িং। শি ইজ রাইটিং, শি ইজ রাইটিং আর লেটার বা যা লিখতে পারো, পরেরটা পরে আসি। তো শি ইজ রাইটিং, সে লিখছে। তাহলে দেখো এই যে লেখা কাজটা কিন্তু এখন চলছে, তাই তো। সে লিখছে, যেমন আমরা এখন ক্লাস করছি। আমরা এখন কি করছি? ক্লাস, উই আর ডুইং ক্লাস, বা উই আর অ্যাটেন্ডিং ক্লাস। ঠিক আছে? তাহলে আমরা কি করছি? ক্লাস করছি। তাহলে এই যে করা কাজটা, মানে এখন যে করছি বোঝাচ্ছে, বা এখন কোনো কিছু একটা করা, সে তারা ঝামেলা করে, মানে এখন যে কাজটা আমার কন্টিনিউ রয়েছে। ঠিক আছে? এই কাজটা কি রয়েছে এখন? যে কাজটা এখন আমার কন্টিনিউ রয়েছে, আমি যখন তোমাদের বোঝাচ্ছি, তো এই বোঝাচ্ছি, খাচ্ছি, নাচছি, যাচ্ছি, হ্যাঁ, পাচ্ছি, তারপরে আহ, পরিকল্পনা করছি। তাহলে এই যে এখন যে কাজটা কন্টিনিউ বোঝাবে, এই জন্যই এর নামটা দেওয়া হয়েছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানে বোঝাচ্ছে, আর কন্টিনিউয়াস মানে এখন কাজটা চলছে, মানে চলমান বোঝাচ্ছে, তার জন্য বলি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। ক্লিয়ার করতে পারলাম তো? এবার দেখো এম ইজ আর যে লিখলাম, এম আর ইজ, এটা কখন ইউজ করব? দেখো এম ইজ আর এর ব্যবহারটা আমরা শিখে নেব। শেখার সঙ্গে সঙ্গে দেখো আর একটা জিনিস শিখে নেব। তো এম ইজ, দেখো এম ইজ এর ব্যবহারটা আগে শিখি। এম একমাত্র কার পরে ব্যবহৃত হয় ভাই? এম এর পরে ব্যবহৃত হয়। একমাত্র অধিকার আয়ের, যে আয়ের পরে এম বসাবো। ঠিক আছে? আর দেখো ইজ, ইজ কখন বসাবো? ইজ আমরা বসাই কি? থার্ড পারসন, ওই জন্য পারসন বুঝিয়ে আসলাম।
থার্ড পারসন সিঙ্গুলার বোঝালে কি, থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমরা কি বসাবো, থার্ড পারসন সিঙ্গুলারের পরে কিন্তু আমরা ইজ বসাবো। ঠিক আছে, তাহলে বুঝলাম কি এম এর ব্যবহার কখন, আই এর পরে অলওয়েজ এম বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে কি বসবে ভাই, কি বসবে, ইজ বসবে। যেমন আমি যদি বলি শির পরে কি বসবে, ইজ বসবে। প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস কাজ বোঝালে তখন সেটা আমরা ইজ বসাবো। তাহলে কি রামের পরে কি বসবে, প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস বোঝালে ইজ বসবে। ঠিক আছে, ব্যাস ক্লিয়ার করতে পারলাম। এইবার বাবাজি কি রয়েছে, আর কি রয়েছে বাবাজি, এইবার বাবাজি রয়েছে আর। ওকে, এবার কিন্তু আর রয়েছে, আর এর ব্যবহারটা কি, আর এর ব্যবহারটা হচ্ছে কি প্লুরালের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট বোঝালেই কি হবে, প্লুরাল সাবজেক্ট বোঝালেই কি হবে, প্লুরাল সাবজেক্ট বোঝালে তারপরে আর বসে। আর একটা নিয়ম, আরটা মাথায় রাখবে, ইউ এর পরে অলওয়েজ আর বসে, সেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক। ঠিক আছে, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সে কি অলওয়েজ কি বসে, ইউ এর পরে আর। তাহলে আমরা কি মনে রাখবো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কন্টিনিউ, এখন যে বর্তমানে কাজটা কন্টিনিউ রয়েছে, সেক্ষেত্রে দেখতে পেলাম স্পেশালি দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে আয়ের পরে অলওয়েজ এম বসে, সরি এম বসে, আর ইউ এর পরে অলওয়েজ কি বসে, আর বসে। তাহলে এটা হচ্ছে কনফার্মেশনে। আর দেখতে পেলাম ইজের ব্যবহারটা কোথায়, থার্ড পারসন সিঙ্গুলারের সাবজেক্ট যদি বোঝায়, আর প্লুরাল সাবজেক্ট যদি বোঝায় তখন আমরা আর ইউজ করি। সিমিলারলি একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব ভাই, একই নিয়ম অ্যাপ্লাই করব, যে অ্যাম ইজ এর যে ব্যবহার, সেই ব্যবহারের ক্ষেত্রে যদি পাস্ট টেন্সে কন্টিনিউয়াস বোঝায়, কি পাস্ট টেন্সে করছিল বোঝায়, যেমন হি ওয়াজ, হি ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং মানে সে বই পড়ছিল। বই পড়া কাজটা কি ছিল, তখন তুমি যখন গিয়েছো, আমরা বললাম আমি যখন গিয়েছিলাম হি ওয়াজ রিডিং, সে তখন পড়ছিল। তাহলে পড়া কাজটা কি কন্টিনিউ ছিল, যখন কি পড়া কাজটা কন্টিনিউ ছিল বোঝাচ্ছে, বুঝতে পারছি যে আগে যখন ছিল মানে কন্টিনিউ ছিল, যখন শি ওয়াজ রাইটিং, সে পড়ছিল, খাচ্ছিল, যাচ্ছিল, নাচছিল। আর যখন প্রেজেন্ট করলাম কি খাচ্ছি, নাচতে যাচ্ছি। তাহলে এই যে আসলো পাস্ট টেন্সে যখন আমরা কোনো একটা কাজ কন্টিনিউ ছিল বুঝতে পারবো, তখন সেটাকে আমরা ওয়াজ আর ওয়্যার ব্যবহার করব, কি ওয়াজ আর ওয়্যার। তো একই নিয়ম ভাই, ঠিক আছে, যে অ্যামিজের বদলে সেই জায়গায় কি ব্যবহার করব, ওয়াজ, কারণ অ্যামিজের পাস্ট ফর্ম কি হয়, ওয়াজ হয়। বুঝতে পারলে কি বললাম, অ্যামিজের পরে কি বসাবো, শুনতে পাচ্ছ তো, ওয়াজ বসাবো, ব্যাস। আর একটা রয়েছে কি ওয়্যার, তাহলে ওয়্যারটা কি, আর এর জায়গায় কি বসাবো, আর এর জায়গায় জাস্ট ওয়্যার বসাবো। নিয়ম এক, নিয়ম এক, শুধু মাথায় রাখতে হবে অ্যাম ইজ আর এর ক্ষেত্রে অ্যাম ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তার মানে বর্তমানে যদি কন্টিনিউ বোঝায় অ্যাম ইজ হয়, আর যদি পাস্ট টেন্সে মানে অতীতকালে যদি আমাকে কন্টিনিউ ছিল কাজটা বোঝায়, দেন আমরা কি ব্যবহার করব, অ্যাম আর ইজ এর বদলে ওয়াজ ব্যবহার করব। আর যদি আমার আর আর এর জায়গায় দেখো আর এর ব্যবহার সেম, যদি আমার প্রেজেন্ট টেন্সে কন্টিনিউস বোঝায় এবং প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট বোঝায় আর ইউ এর পরে আর হয়, তো সেক্ষেত্রে আমরা আর ইউজ করব। আর একই নিয়মে যদি আমার সেটা পাস্ট টেন্স বোঝায়, ওয়্যার ইউজ করব, মানে পাস্ট কন্টিনিউয়াস বোঝালে। পাস্ট কন্টিনিউয়াস বলতে অতীতে যে কাজটা কন্টিনিউ ছিল। এই গেল। এইবার কিছু কিছু আছে কি হ্যাভ হ্যাজ এর ব্যবহার, পারফেক্ট টেন্সে কি ইউজ করি আমরা, হ্যাভ আর হ্যাজ ইউজ করি, তাই তো। পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্সে কি ইউজ করি, হ্যাভ আর হ্যাজ ইউজ করি ভাই। শুনতে পাচ্ছ সবাই, দেখো এমনি আই হ্যাভ মানে আমার আছে, সেই শি হ্যাজ মানে তার আছে, সেটা তো ঠিক আছে, কিন্তু হ্যাভ হ্যাজ এর মেইনলি আমরা ব্যবহার করবো কি ক্ষেত্রে, আমরা পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কোনটা, যখন কাজটা পুরোপুরি কি হয়, পারফেক্ট ভাবে, পারফেক্ট মানে কি পারফেক্ট ভাবে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সে কিন্তু যেমন বলতে পারি শি হ্যাভ রিডেন, শি হ্যাভ রিড, সে বই পড়েছে, মানে বই পড়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যখন কোনো কাজ কমপ্লিট হয়ে যায় তখন আমরা কি ইউজ করব, পারফেক্ট টেন্স। মনে হলো যেন এই মাত্র শেষ হলো, কি কাজটা মনে হচ্ছে এই মাত্র শেষ হলো, সে বইটা ভেঙে ফেলেছে, কি সে বইটা ভেঙে, না সরি বেঞ্চটা ভেঙে ফেলেছে, তাহলে কি হবে, শি হ্যাজ ব্রোকেন বা হি হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চ। বুঝতে পারলে কি বলতে চাইছি আমি, she has
ব্রোকেন দ্য বেঞ্চ, মানে সে বেঞ্চটা ভেঙে ফেলেছে। তাহলে ভেঙে ফেলার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই তো? এখানে দেখো শি হ্যাজ ব্রোকেন দ্য বেঞ্চ, মানে কি বেঞ্চ ভেঙে ফেলেছে, তার মানে এই যে ভেঙে ফেলা কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তখন কিন্তু পারফেক্টলি কন্টিনিউ হয়ে গেছে, মানে ভেঙে ফেলেছে কিন্তু মনে হচ্ছে যেন এইমাত্র ভেঙেছে, মনে হচ্ছে তো? যে এই ভাবটা যখন বোঝাবে তখন আমরা হ্যাভ হ্যাজটা ইউজ করি, ঠিক আছে? তো হ্যাভ আর হ্যাজ এর ব্যবহারটা আমরা একটু শিখে নেবো ভাই। আমরা জানি আয়ের পরে অলওয়েজ, দেখো আয় এর পরে কি বসবে? আয়ের পরে হ্যাভ বসে অলওয়েজ। আয়ের পরে কি বসাবো? হ্যাভ বসাবো। আর কি? আয়ের পরে হ্যাভ, আর প্লুরাল সাবজেক্টের পরে কি বসাবো? হ্যাভ বসাবো। এটা মাথায় রাখবে। তাহলে কি আই আর প্লুরাল সাবজেক্ট, আরটা কি আছে? ইউ, ঠিক আছে? আই প্লুরাল সাবজেক্ট আর ইউ এর পরে আমরা কি বসাবো ভাই? হ্যাভ বসাবো। মনে থাকবে তো? না থাকলে নোট ডাউন করে নাও, আর না হয় রেকর্ডের মোডটা দেখে নোট ডাউন করবে, কিন্তু করবে। অনেক উপকারে আসবে, আমি বলে দিলাম আজকে। ইংলিশে ভয় জড়তা অনেক কিছু বুঝতে পারো না, সেটাগুলো বোঝা বুঝতে পারবে। ইংলিশে 10 মার্কের ভিতরে যদি কেউ 5-7 পেয়ে যায় না ভাই, তার আমি বলবো চাকরি তার আগে যাবে, আগে মিলিয়ে নিয়ে। নেক্সট দেখো, তাহলে কি আয়ের পরে হ্যাভ বসবে, আর কি বললাম? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট মানে দে, মানে তারা, যেমন কি আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, তাহলে প্লুরাল সাবজেক্ট। আর সিঙ্গুলার প্লুরাল বোঝো তো? সিঙ্গুলার প্লুরাল বোঝে না কে কে? লজ্জা পাবে না, না বুঝলে জিজ্ঞাসা করবে। শোনা যাচ্ছে তো নাকি? কথা বলছো না, আমি বলছি ঝিমিয়ে গেল নাকি, কি ব্যাপার? ভয় লাগে আবার নেটওয়ার্ক সমস্যা হলো কিনা, হ্যাঁ? ওই জন্য কথা বলবো যখন বলবো। আচ্ছা দেখো, তাহলে এই যে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা বলছিলাম ভাই, তাহলে এই হ্যাভ হ্যাজ এর ব্যাপারে দেখতে পেলাম যে আই প্লুরাল সাবজেক্ট আর ইউ এর পরে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার। এইটুকু জাস্ট মনে রাখার, কিছু মনে রাখার দরকার নেই। জাস্ট কি মনে রাখবা? ইউটা মনে রাখতে হবে, ইউ একটা ইন্ডিভিজুয়ালি হয়। তো একটা জিনিস দেখলাম যে ইউ এর পরে আর আই এর পরে আর হচ্ছে বাদ বাকি প্লুরাল ক্ষেত্রে, আর মাথায় রাখবে থার্ড পারসন সিঙ্গুলার। তো এটাও তোমার মনে রাখার কোনো দরকার নেই, শুধু মাথায় রাখবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন বোঝাবে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন বোঝাবে, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব যদি বোঝায়, সেক্ষেত্রে কি ইউজ করব? হ্যাজ। ব্যাস এইটুকু মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। হ্যাভ হ্যাজের ব্যাপারের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু হ্যাজ বসে, আর বাদ বাকি সবকিছু কি বসবে? হ্যাভ বসবে। এটুকু তো মনে রাখা যায়, যাবে না? যে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাভ, আর বাদ বাকি পারফেক্ট টেন্স বোঝালে হ্যাভ বসায়। ব্যাস ভাই, হয়ে গেল। এই ছোট্ট একটা নিয়ম মনে রাখলে হয়ে যাচ্ছে। এইবার দেখো, আমাকে জানতে হবে যে হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি। হ্যাভ আর হ্যাজের পাস্ট ফর্ম কিন্তু সেম। হ্যাভ আর হ্যাজের ফার্স্ট ফর্ম কি হয়? হ্যাড হয়, ঠিক আছে? হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম কি হয়? হ্যাড। মুখস্থ রাখবে এগুলো, এগুলো কিন্তু রাখবে নারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, নারেশন চেঞ্জের ক্ষেত্রে লাগে এটা। তাহলে এই গেল, আর কি আছে? কোনো কিছু আছে? আই এর পরে শ্যাল বসে, তোমরা জানো, ঠিক আছে? আর উইলের কারে কি বসবে? উইল কার পরে বসবে? বাদ বাকিগুলোর ক্ষেত্রে উইল বসবে। আই এর পরে শ্যাল, আর বাদ বাকি সব উইল, এটা মাথায় রাখতে হবে। হুম। আর মাথায় রাখবে কোনো শ্যাল আর হুইল, শ্যাল আর উইলের পাস্ট ফর্ম যদি হয় কি করবো আমরা? উড করবো। আমরা জানি শ্যালের পাস্ট ফর্ম যদি করি শুড, শুড কিন্তু উচিত অর্থ হয়ে যায়, আই শুড গো, আমার যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমরা উড ইউজ করবো। আই উড গো, আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম, ঠিক আছে? বা আই ইউজ টু গো স্কুল, উডের বদলে আমরা ওটা ইউজ করতে পারি। ঠিক আছে ভাই, এই মোটামুটি হেল্পিং ভার্বের এদিক ওদিকের ব্যবহারটা তোমরা শিখে গেলে কিন্তু। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, প্রেজেন্ট টেন্সে, যেমন আমি ভাত খাই এই অর্থে, বা সে ভাত খায়, তাহলে শি ইটস রাইস, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়, এটুকু মাথায় রেখো। সাবজেক্ট টু অবজেক্ট এটা মুখস্থ করতে হয়, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগবে। যেমন কি আয়ের পর আয়ের আয় হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট কি হয়? হি। হি এর কি হয়? হিম। উল্টোটাও কিন্তু থাকতে পারে, কারণ আমার মাঝে মধ্যে দেখো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হতে হয়, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে এগুলো, হ্যাঁ, কোনটা কি। উই থাকলে কি হবে? আস হয়। দে থাকলে কি হবে? দেম হয়ে গেল, ভেরি গুড। সি থাকলে কি হবে? হি থাকলে
হিম। আর ইউ থাকলে ইউর সাবজেক্ট অবজেক্ট সেম, ঠিক আছে। ইট থাকলে আর নাম বোঝালে, কোনো কিছু নাম বোঝালে নামই হবে, মানে রাম হলে রামই হয়, ওই জন্য নাম বোঝালে নামই হবে। তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে কি কি। আয়ের অবজেক্ট মি, হির অবজেক্ট আমার সঙ্গে বলো হিম, উইয়ের অবজেক্ট আস, দের অবজেক্ট দেম, শির অবজেক্ট হার, হির অবজেক্ট হিম, ইউ এর অবজেক্ট ইউ। আর ইট, রাম আর বাদ বাকি যা আছে একই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়। ঠিক আছে ভাই, এগুলো একটু মনে রাখতে হবে, কাজে লেগে যাবে কিন্তু। আওয়ার থাকলে কি, আওয়ারের পরে অবশ্যই আওয়ার থাকলে আওয়ারের কোনো হবে না। আওয়ার আমাদের, তাহলে আমাদের কি আওয়ার, আওয়ার মানে কি আমাদের, আমাদের আমাদের কি কোনো কিছু থাকবেই। আওয়ার এমন একটা তারপরে কোনো একটা নাউন থাকবে বা কি থাকবে, না হলে কিন্তু করতে পারবে না। আমাদের স্কুল বা আমাদের ভাই কিছু একটা থাকবে, না হলে করতে পারবে না। আওয়ার আওয়ারই হয়ে যাবে, আওয়ারের কোনো চেঞ্জ হবে না, আওয়ার আওয়ারই থেকে যাবে। এবার ভাই ভয়েস চেঞ্জে আসবো। ভয়েস চেঞ্জ একটা করবো, করে আমরা পুরো রুলসটা জেনে নেব, ঠিক আছে। সিম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কি করছি। আই ইট রাইস, এই তো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আই সাবজেক্ট, ঠিক আছে। আর একটা লিখছি দেখো, আরটা লিখছি দেখো, হি নিউ হিম। এটার মানে কি, দুটোর ভয়েস চেঞ্জ করবো এবার। কোশ্চেন 1, কোশ্চেন 2। এবার দেখো এখানে কি বলতে চাইছে, তার মানে ভাই এবার বলছে কি, নিউ মানে জানে না, জানতো। নিউ মানে পাস্ট টেন্স, হি নিউ হিম, সে তাকে জানতো, পাস্ট টেন্সে বোঝাচ্ছে। নো থেকে নিউ হয় না। দেখো তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে ভয়েস চেঞ্জ নিয়ম কি বলে যে আগে অবজেক্টটাকে না, তো রাইসের কি কোনো পরিবর্তন হবে, রামের যেমন পরিবর্তন নেই, রাইসেরও কোনো পরিবর্তন নেই। রাইস সাবজেক্টও যা অবজেক্টও তাই। তো ভয়েস চেঞ্জ নিয়ম হচ্ছে প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট রূপে নেওয়া, তাহলে অবজেক্টটাকে আগে বসালাম রাইস, ওকে। তারপরে কি রয়েছে, কিছু চেঞ্জেস আছে। দেখো V1 যদি থাকে কি আনতে হয়, অ্যাম ইজ আর। তো এখানে দেখো রাইসের পরে কি বসবে, অ্যাম বসবে, ইজ বসবে না কি বসবে, ইজ। রাইস কিন্তু গোনা যায় না, রাইস অলওয়েজ কি, যেটা আনকাউন্টেবল নাউন সেটা অলওয়েজ কিন্তু, তো যেটা বলছিলাম দেখো যে কি ভাই, কি এখানে আমরা কি করি যে যেটা আমার অবজেক্ট আছে আমাকে সাবজেক্ট নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে ভার্বের V1 ফর্মে আছে, ভার্বের অন ফর্ম হলে আমার এম ইজ নয় আর নিয়ে আসতে হয়। এবার রাইসের পরে কি বসবে, ইজ বসবে, আর বসবে না। এবার রাইস কিন্তু আনকাউন্টেবল নাও, আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, কিন্তু চাল কিন্তু গুনে পারবে না। তো সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলি, সিঙ্গুলার সাবজেক্ট বলবো। সিঙ্গুলারের পরে কি বসবে, সিঙ্গুলারের পরে আমরা ইজ বসাই, তাহলে ইজ বসলে রাইস ইজ। এইবার অলওয়েজ, অলওয়েজ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের থার্ড ফর্ম। তো ইট ভার্বের থার্ড ফর্ম কি, এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, থার্ড ফর্ম কিছু মুখস্থ করতে হবে। রাইস ইজ ইটেন, ঠিক আছে। আর বাই নামক একটা প্রিপোজিশন আছে তারপরে, রাইস ইজ ইটেন, বাই নামক প্রিপোজিশন বসিয়ে তারপরে যে সাবজেক্টটা আছে তাকে অবজেক্ট রূপে, তাহলে আয়ের অবজেক্ট কি দেখে আসলাম আমরা, মি। তাহলে হয়ে যাবে কি, রাইস ইজ ইটেন বাই মি হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার এটাকে যদি করি, এটাকে যদি করি কি হয়ে যাবে, এটাকে যদি করি আমরা, অ্যান্সার দেখো এখানে কি আছে, অবজেক্ট কি আছে, হিম আছে। তো হিমের সাবজেক্ট কি, একটু আগে দেখলাম যে হিমের সাবজেক্ট কি, দেখলাম যে হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হিমের সাবজেক্ট হয়ে যাবে হি। ও অবজেক্ট ছিল, এবার ব্যবহার করবো সাবজেক্ট রূপে। ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম এটা। তাহলে হিমের জায়গায় হি হয়ে গেল, এবার হি সাবজেক্ট হয়ে গেল। এবার দেখো এটা এটা আমরা সি করলে সবচেয়ে ভালো হতো, সি রাখো, এটা এটা সি রাখো, ভালো হবে, বুঝতে সুবিধা হবে। এবার নিউ, নিউ একটা ভার্ব, মেন ভার্ব হচ্ছে নো, নিউ, নোন। তাই তো নিউ কোনটেন্স আছে, V2 আছে, কি আছে, V2 ভার্বের টু ফর্ম। তো V2 থাকলে বলছে কি আনতে হয়, তাহলে দেখো V1 থাকলে যদি অ্যামিজার আনি, তাহলে অ্যামিজারের V2 মানে কি, অ্যামিজারেরও V2 করতে হবে, তাহলে অ্যামিজারের V2 কি, ওয়াজের।
তাই হির পরে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, নিয়ম শিখিয়ে আসলাম সিঙ্গুলার বসলে ওয়াজ বসে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি ওয়াজ, তবে ভার্বের অলওয়েজ কি থার্ড ফর্ম বসে, তাহলে নো ভার্বের থার্ড ফর্ম কি নোন। নোন, দেখো নোন ড্যাশ, দেখো এখানে বাই নামক প্রিপোজিশন বসে, কিন্তু নোনের পরে ভাই প্রিপোজিশন ফিক্স প্রিপোজিশন কি বসবে, টু বসবে। নোনের পরে কি আসে, টু আছে, এটা ফিক্স প্রিপোজিশন, সব ক্ষেত্রে বাই হয়, কিন্তু কিছু কিছু আছে যেগুলো ফিক্স প্রিপোজিশন, যেমন অ্যাকিউজড এর পরে আমরা বাই বসাবো না, অ্যাকিউজড অফ হয়। সিমিলারলি নোনের পরে কি বসে, কিছু দেখো কিছু কিছু ভার্ব, এটাগুলো মাথায় রাখবে যে কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ভার্বের পরে আমাদের প্রিপোজিশন ফিক্স, কিছু কিছু ভার্ব আছে যেগুলো ফিক্স প্রিপোজিশন নেয়। যেমন নোন একটা ভার্ব, সে নোনের পরে কি হয়, টু হয়, তাহলে হি ওয়াজ নোন টু মি। যেমন কি লাফের পরে অ্যাড বসাবো, লাফের পরেও বাই বসাবো না। তো কিছু কিছু ভার্ব আছে যাদের ফিক্স প্রিপোজিশন হয়, ফিক্স মানে কি ও ওই প্রিপোজিশনটার সঙ্গেই ভালোবাসা করেছে, ও অন্য কাউকে ভালোবাসবে না, ঠিক আছে। আর বাদ বাকি ক্ষেত্রে সবাই বাই। তো কি হি ওয়াজ নোন টু, এবার একই রকম ভাবে এখানে সাবজেক্ট কি ছিল, শি, শি এর তাহলে এবার অবজেক্ট হয়ে যাবে, কি হয়ে যাবে, হিম। আচ্ছা হার হবে, ঠিকই আছে, শির হার হয়, ঠিকই বলেছে, শি এর হারই হয়, শি এর অবজেক্ট কিন্তু হার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা বুঝতে পেরেছো ক্লিয়ার, যে তাহলে এখন দেখতে পাচ্ছি যে কি কি রুল শিখলাম। প্রথমে কিসের চেঞ্জ করলাম, দেখো কি চেঞ্জ করলাম, প্রথমে অবজেক্টকে আমাকে সাবজেক্ট করতে হবে। দ্বিতীয় নাম্বার কি বলছে, হেল্পিং ভার্বের পরিবর্তন। দ্বিতীয় নাম্বার কি হলো, হেল্পিং ভার্বের পরিবর্তন। তৃতীয় নম্বর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। চতুর্থ নাম্বার কি হলো, বাই নামক প্রিপোজিশন। পঞ্চম স্তরে কি হলো, সাবজেক্ট কি অবজেক্ট। তাহলে এই পাঁচটা স্টেপ তোমাকে মনে রাখলেই ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে। এই পাঁচটা স্টেপ কি মনে রাখলেই তুমি ভয়েস চেঞ্জ জল ভাত। তাহলে প্রথম শর্ত কি বলছে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ভাই, প্রথম শর্ত কি বললাম, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, তাই বললাম না, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রথম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, শর্ট লিখছি। দুই নম্বর স্টেপ, এই স্টেপটা মনে রাখলে ভয়েস চেঞ্জ ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ করতে করতে যাবে, হয়ে যাবে। তারপরে স্টেপ কি বলছে, হেল্পিং ভার্বের পরিবর্তন। কি আসছে, হেল্পিং ভার্বের পরিবর্তন আসছে, হেল্পিং ভার্বের, তাহলে হেল্পিং ভার্বের পরিবর্তন আসবে এখানে, ঠিক। তিন নম্বরে কি আসছে, অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম। চতুর্থ নম্বরে কি আসছে, চতুর্থ নম্বরে কি আসলো, প্রিপোজিশন। তো বাই নামক প্রিপোজিশন লিখে দেবো। তো কতিপয় ক্ষেত্রে ফিক্স পজিশন, তাহলে বাই নামক প্রিপোজিশন বা ভার্বের ফিক্স প্রিপোজিশন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এই বাই হবে, এটাই দিয়ে পরীক্ষা আসে, ফিক্স পজিশন কয়েকটা আসে মাঝে মধ্যে। তো আর 5 নম্বর রুলস কি শিখলে, যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই 5টা নিয়ম যদি তুমি জানো, আর এইবার যা শেখাবো কি, যে হেল্পিং ভার্বের পরিবর্তনটা যদি জেনে যাও, তাহলে কারোর বাবার ক্ষমতা নেই যে তোমাকে, আর যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো আমি শিখিয়ে দেবো, কারোর ক্ষমতা নেই যে ভয়েস চেঞ্জ থেকে 1 মার্ক তোমার কাটবে। এইটুকু বলে গেলাম, এবার শুধু তোমরা ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করবা। দেখো এইবার তাহলে এই রুলসটা শিখলাম, যে প্রথমে কি একটা মুখস্থ করে হলো, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, দ্বিতীয় নম্বর হেল্পিং ভার্বে পরিবর্তন করতে হবে, তৃতীয় নম্বর অলওয়েজ আর ভার্বে থার্ড ফর্ম হবে, চতুর্থ নম্বরের ক্ষেত্রে বাই নামক প্রিপোজিশন হবে, পঞ্চম নম্বরের ক্ষেত্রে সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হবে। ঠিক আছে, জানি না তোমরা নোট ডাউন করছো কিনা ভাই, তো এটা বারে বারে বলা উচিত না, তোমরা তো ছোট না, তোমাদের বলতে হবে যে নোট ডাউন করবা, নোট ডাউন করবা। দেখো তাহলে এইবার আমাকে শিখবো কি, যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্ব মানে কি বললাম, ওই যেটা শিখতে হয়, হেল্পিং ভার্বে যে পরিবর্তন, হেল্পিং ভার্বে যে পরিবর্তনটা চেঞ্জ যেটা, সেটা আমরা দেখব। তাহলে 1 নম্বর মাথায় রাখবে, সিম্পল লজিক, দিমাগ কম খাটাবে তবেই শিখতে হবে, দিমাগ বেশি খাটাস তো মরেছো। আমি বলেছিলাম না, টেন্স ছাড়া আমি ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দেবো, যদি সঠিকভাবে শিখতে পারো কোনোদিন ভুল হবে না। আর যখনই দেখবো আমার টেন্স শিখে ভয়েস চেঞ্জ ন্যারেশন করতে যাও, দেখবে ভুল করো, ঠিক বলছি কিনা বলো, দেখবা ভুল করো। দেখো এবার দেখো ভয়েস, প্রথমে তোমরা শিখে রেখো, যারা শেখোনি, শুনতে পাচ্ছ সবাই আমার কথা, দেখো প্রথম মাথায় রাখবে, ভি1 থাকলে যদি ভার্ব, দেখো অ্যাক্টিভ ভয়েস চেঞ্জে একটু এ করলাম, যে ইট, কি ছিল, ইট ছিল, ইট রাইট ছিল, তো ইটের জায়গায় কি করেছিলাম, দেখো ইট ইট ছিল, ভি1 ছিল, ভি1 থাকলে আমরা হেল্পিং ভার্ব কি নিয়ে আসবো, এম ইজ আর নিয়ে আসবো। তাহলে আমাকে শুধু দেখতে হবে যে কি, যে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম সেটার পরে এম বসবে, ইজ বসবে না আর বসবে। এইবার যদি আমার ভি2 থাকে কি হবে, ভি2 থাকলে এদের ভি2 ফর্মটা হবে, ভি2 থাকলে কি হবে, এদের ভি2 ফর্ম কি, অজয়। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে ভার্ব যদি শুধু ভি2 ফর্ম থাকে, ওয়াজ ওয়্যার করবো,
ওকে। 3 নম্বর কি বলছে, যদি আমার, দেখো এইটা মাথায় রাখবে, এম ইজ আর থাকে, ঠিক আছে, এম ইজ আর থাকলে কি আসবে, এম ইজ আর দিয়ে যদি তোমার দেখে এম ইজ আর প্লাস ভার্বে আইএনজি থাকবে দেখবা, ঠিক আছে, এম ইজ আর প্লাস ভি আইএনজি। তো এইটুকু তোমার দিমাগে আনতে হবে যে ভার্বের আইএনজি ফর্ম যদি থাকে, ঠিক আছে, ভার্বের আইএনজি ফর্ম যদি থাকে কি আনতে হবে, বিইং আনতে হবে। কি আনতে হবে, বিইং, ঠিক আছে, কি আনতে হবে, অ্যামিজার প্লাস ভার্বের এটা যদি থাকে তাহলে সেই অ্যামিজার তো থাকবেই থাকবে, অ্যামিজার তো থাকবেই থাকবে, এক্সট্রা তোমার কি আনতে হবে, বিইং আনতে হবে। মাথায় রাখবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, দেখো এটা শুধু মাথায় রাখবে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে পার্টটা দেওয়া আছে মানে হেল্পিং ভার্ব যদি দেওয়া থাকে সেই হেল্পিং ভার্বটা তোমাকে ইউজ করতেই হবে, শুধু এক্সট্রা নিয়ে আসতে হবে। যদি নাও থাকে তাও তোমাকে হেল্পিং ভার্ব আনতে হচ্ছে। দেখো এটা ভি1 থাকছে যখন তখন হেল্পিং ভার্ব আনতে, ভি2 থাকছে যখন আনতে হচ্ছে, মানে কোনো বাড়তি জিনিস নিয়ে আসবে কিন্তু তুমি ওখান থেকে কাটছাট করতে পারবে না, ঠিক বলছি তো? তো দেখো এখানে অ্যামিজার তো আছেই আছে, সঙ্গে সঙ্গে যখন ভার্বের আইএনজি থাকবে এদের পরে কি আনবে, বিইং আনবে, এইটুকু। তৃতীয় নম্বর নিয়ম কি বলছে, চতুর্থ নম্বরে, তাহলে ওয়াজ এর ব্যাপারটা আসবে, কি আসবে, ওয়াজ এর ক্ষেত্রে সেম রুলস, এটা জাস্ট পাস্ট ফর্ম থাকলে, ওয়াজ এর থাকলে আর ভার্বের আইএনজি ফর্ম থাকলে ওই একই নিয়ম, ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে মাথায় রাখতে যে ভার্বের আইএনজি মানে বিইং আনতে হবে, আর তাদের আগে যে হেল্পিং ভার্বটা আছে সেই একই হেল্পিং ভার্বই থাকবে, শুধু দেখে নিতে হবে কি যে কোন সাবজেক্টের পরে কোন হেল্পিং ভার্বটা বসে, যে এম বসবে, ইজ বসবে না আর বসবে, জাস্ট তোমাকে দেখে নিতে হবে সাবজেক্ট অনুযায়ী, যেটা প্রথমে শিখিয়ে এলাম। 5 নম্বর রুল গেল এবার। তাহলে এবার 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে দেখো একদম সিম্পল লজিক, হ্যাভ হ্যাজ যদি থাকে, হ্যাভ হ্যাজ থাকলে কি আনবো, এক্সট্রা বিন নিয়ে আসতে হয়। কি আনতে হবে, এটা তো থাকবেই থাকবে, তার সঙ্গে কি আনতে হবে, বিন আনতে হবে। বোঝা গেল ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ প্লাস বিন নিয়ে আসতে হবে। তো এদের পাস্ট ফর্ম মানে কি হয়ে যাবে, হ্যাড, হ্যাডের ক্ষেত্রে একই নিয়ম, হ্যাড থাকলে হ্যাড তো থাকবেই থাকবে আর বিন নিয়ে আসতে হবে। সব থেকে ভয়েস চেঞ্জ যদি, আর শুনতে পাচ্ছ আমার কথা, ভয়েস চেঞ্জের সব থেকে সোজা ভয়েস চেঞ্জ হচ্ছে এইটা, যদি হ্যাভ হ্যাজ দিয়ে থাকে, কারণ ওই জায়গায় আমার ভার্বের থার্ড ফর্ম খোঁজা লাগে না, কারণ হ্যাভ হ্যাজ এর পরে অলওয়েজ ভার্বের, হ্যাঁ শুধু হ্যাড আর বিন, না হ্যাড আর বিন না তো কি বলবা বকছো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, হ্যাঁ হ্যাভ, এইটুকু দেখো তাহলে আমরা কিছু শিখলাম, ভার্বের আইএনজি মানে আমরা দেখতে হবে যে বিইং আনতে হবে, তাহলে কি ওই হেল্পিং ভার্ব গুলো থাকবে সঙ্গে সঙ্গে বিইং আনতে হবে, আর হ্যাভ হ্যাজ থাকলে আমার কি আনতে হবে, বিন আনতে হবে, আর ভি1 থাকলে এম ইজ আর আনতে হবে, ভি2 থাকলে ওয়াজ ওয়্যার নিয়ে আসতে হবে। এইটুকু ভাই নিয়ম, আর বাদ বাকি যে 5টা রুলস বলেছি, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করবা, তারপরে এই হেল্পিং ভার্বের চেঞ্জ, 3 নম্বরে ভার্বের থার্ড ফর্ম, 4 নম্বরে প্রিপোজিশন, আর 5 নম্বরে হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। এই তো ছিল ভাই নিয়ম, আর কিছু ছিল, আছে, আছে ভাই। এবার দেখো মডেল ভার্ব, তোমরা এটা অনেকে চেনো না যে মডেল ভার্ব কি, মডেল ভার্ব কোনগুলো, মে, মাইট, তাহলে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, আবার যদি ইজ টু, অ্যাম টু, হ্যাভ টু, মানে হেল্পিং ভার্বের পরে যদি টু থাকে, মাথায় রাখবে হেল্পিং ভার্বের পরেও যদি টু থাকে সেটা মডেল ভার্ব, হেল্পিং ভার্বের পরেও যদি টু থাকে তখন সেটাও মডেল। এই দেখো আই অ্যাম টু গো মানে কি জানো তো, আমাকে যেতেই হতো, ঠিক আছে। তো যাই হোক, যে টু যখন হেল্পিং ভার্বের টু থাকে সেটাও কিন্তু মডেল হিসেবে কাজ করবে। তো মডেল ভার্বে একটা গঠন বলছি দেখো, আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। দেখো মাথায় রাখবে হেল্পিং মডেল ভার্বের কথা, এটা কিন্তু ছোট্ট একটা রুলস, মাথায় রাখবে যে মডেল ভার্বের ক্ষেত্রে, মডেল ভার্বের ক্ষেত্রে আমরা অলওয়েজ ভার্বের ভি1 ফর্ম বসাই, প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আর এবার দেখো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করি আমার সেই একই নিয়ম, এই লেটার আগে নিয়ে আসবো, মানে কি করব, এই লেটার আগে নিয়ে আসবো মানে কি, অবজেক্টকে কি করলাম, সাবজেক্ট করলাম, ওকে। তাহলে এই লেটারের পরে কি বুঝবে, উইলই বসবে, উইল থাকে, মডেল ভার্বে নো চেঞ্জ হবে, মডেল ভার্ব কোনো চেঞ্জ করবো না। তাহলে আর লেটার উইল, উইলের পরে কি বসবে, বি নিয়ে আসতে হয়, কি নিয়ে আসতে হয়, বি। তাহলে মডেল ভার্বের ক্ষেত্রে কি আনতে হবে, এক্সট্রা আমার বি নিয়ে আসতে হবে, তারপরে যা রুলস আছে সেম, বোঝা গেল। তাহলে দেখা গেল যদি আমার মডেল ভার্ব থাকে তাহলে আমার কি নিয়ে আসতে হয়, মডেল ভার্ব থাকবেই থাকবে, আবার আমার বি নিয়ে আসতে হবে, আর বাদ বাকি রুল সেম, ঠিক আছে। একটা সেন্টেন্স আছে ভাই, যদি ইম্পারেটিভের ক্ষেত্রে,
ইম্পারেটিভ মানে আদেশ, অনুরোধ, অ্যাডভাইস যাই বলো না কেন, এগুলো হচ্ছে ইম্পারেটিভ। এখানে একটা নিয়ম মাথায় রাখবো কি আমরা, যে হচ্ছে ভাই যেমন ডু ইট, কি ডু ইট, এটা করো, এটা যদি ভয়েস চেঞ্জ দেয় সেক্ষেত্রে আমরা কি করব, মাথায় রাখবে ভার, শুধু মাথায় রাখবে ভার্ব দিয়ে, কি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেখো ডু কিন্তু ভার্ব, ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা কি আনবো, লেট। আর লেটের পরে কি আসবে, এটা একটু মাথায় রাখবে, লেট এই ঘটনাটা মুখস্থ রাখবে কিন্তু, যে ভার্ব দিয়ে যদি শুরু হয় মানে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয় মানে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে এই গঠনটা মুখস্থ হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা যদি কি করবো, লেট ইট বি ডান, কি যাবে, লেট অবজেক্ট ইট বি ডান। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে লেটের পরে অলওয়েজ কি অবজেক্টিভ বসে, লেটের পরে অলওয়েজ অবজেক্ট বসে। এটা কিন্তু তোমাদের এতে দেয়, কিসে দেয়, এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেয়, যে লেটের পরে অলওয়েজ কি বসবে, অবজেক্ট বসবে। ঠিক আছে, আমরা বলে না লিসেন হিম করলাম, কি লিসেন হিম মানে তাকে শোনো বা তার কথা শোনো, একই বিষয়। তো লিসেন হিম, তাহলে এটার ক্ষেত্রে দেখো তুমি লেট, দেখো লিসেন, লিসেন হিম বা লিসেন টু হিম বলছে, ঠিক আছে, লিসেন টু হিম, ঠিক আছে, লিসেন টু হিম। তাহলে কি লেট, তারপরে কি ইট, এখানে তো মানে কি লেটের পরে কি আছে, অবজেক্ট, হিমই কিন্তু হবে, হি কিন্তু করা যাবে না, তাহলে লেট হিম, ঠিক আছে, লেট হিম, তারপরে কি লেট হিম বি লিসেন টু, বি লিসেন্ড টু, বোঝা গেল, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস কি, যদি তারপরে আর কিছু নেই। এটা হচ্ছে কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। আর ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়, যখন ভার্ব দিয়ে শুরু হয়, সেটা মাথায় রাখবো। আর এইবার দেখো আর কিছু না ভাই, একদম সিম্পল লজিক মাথায় রাখবে, যদি তোমার কোশ্চেন বোধক সেন্টেন্স, কোশ্চেন বোধক মানে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যদি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ যদি হয় মানে লিসেন টু করলাম, LISTE, লিসেন টু হিম, কেন ভুল হলো ভাই, তাকে শোনো, লেট হিম, লে, হ্যাঁ বলো শুনতে পাচ্ছি, দেখছি, তুমি কি করেছো, লেট হিম, বলো, হ্যাঁ, কেন মূলবাক্যে নিয়ে আসবো না, না 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 না, লেট দেখো লিসেন টু মি, ইউ শুড, তুমি বলতে চাইছো কি ইউ শুড লিসেন হিম, তার কথা শোনা উচিত, এই অর্থে ইউ শুড বি লিসেন হিম, তুমি বলতে চাইছো ইউ শুড বি লিসেন টু হিম, হ্যাঁ হয়তো এটার ব্যতিক্রমে আসে, লিসেন টু হিম, এটাও হবে, আমি ওটা বোঝানোর সাপেক্ষে বলছিলাম, ঠিক আছে, ইউ শুড বি লিসেন টু হিম, তোমাদের তাকে শোনা উচিত, ওই জন্যই আমি লিখেছিলাম লিসেন হিম, ঠিক আছে, তাকে শোনো। আর যদি বল লেট হিম, দেখো লেট হিম বি লিসেন্ড, লেট হিম বি লিসেন, না এটাই করবা, ইউ শুড বি লিসেন টু হিম, ইউ শুড বি লিসেন টু হিম, এটা একটা ব্যতিক্রম, এটা মাথায় রাখবে। যাই হোক, উচিতার্থে আসে এটা, ওই জন্য। দেখো এইবার তোমাদের আমি বলি যে তোমাদের যেগুলো আসে, যে কোশ্চেন বোঝালে তখন কি হয়, কোশ্চেন বোঝালে যদি যদি তোমার ইন্টারোগেটিভ যে হট, হাউ, ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে, কোনো কিছু দেখার দরকার নেই, আগে প্রথমেই ওই যা আছে প্রথমেই কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবে, প্রথমেই ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবে, তারপরে কি আনবে, তারপরে কিন্তু আমরা সাবজেক্ট নেব না, তারপরে কি নিয়ে আসবো, সাবজেক্ট নিয়ে আসবো না, হেল্পিং ভার্ব নিয়ে আসবো, হেল্পিং ভার্বটা নিয়ে আসবো, একই নিয়ম, ভয়েস চেঞ্জে সেই একই নিয়ম, জাস্ট কি করতে হবে, হেল্পিং ভার্বটা যে জায়গায় বসাই সেই জায়গায় না বসিয়ে সাবজেক্টের আগে বসাবো। যেমন আমরা কি বললাম, আই ইট রাইস, ঠিক আছে, এটা এমনি যদি আমরা করি কি হয়, যে কি করলাম, রাইস ইজ ইটেন বাই মি, ঠিক, আচ্ছা এটা যদি আমার এরকম থাকতো, ডু
ডু আই ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, ঠিক আছে, ডবল এইচ দিয়েও দেখাবো। তাই ডু আই ইট রাইস, তাহলে এক্ষেত্রে কি বোঝাচ্ছে? আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি দেখো, এই একই রকম দেখো, সেই একই রকম করব, এই সেন্টেন্সটাই করব, শুধু কি করব, এই ইসটাকে এইখানে না লিখে ইসটাকে এই জায়গাটা লিখবো, হেল্পিং ভার্বটা আগে লিখবো। ঠিক আছে, নিয়ম সেই একই নিয়মে, যে ভি1 থাকলে আমি জারি আনবো। তো এবার দেখবো রাইসের পরে কি বসে, ইজ বসে, ইজটাকে জাস্ট কি দেখবো, ইজ রাইস ইটেন বাই মি, ব্যাস। কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিতে ভুলবে না কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, এইটুকু আর কিচ্ছু না, জাস্ট হেল্পিং ভার্বটাকে আগে। আর হু দিয়ে শুরু হলে কি করতে হয়, বাই হুমটা আগে নিয়ে আসতে হয়, যেটা পরে লিখি। বাই হুমটা দেখো, হু দেখো যেমন লিখতে পারি, হু হু নিউ হিম, হু নিউ হিম, কে তাকে জানতো। তাহলে এক্ষেত্রে একই রকম রুলস, যে সাবজেক্ট কি অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করবো, করে নাও। তাহলে হিম হলে দেখো, হিমের সাবজেক্ট কি হি, তারপর নিউ ভি2 আছে মানে কি আনবো, হির পরে ওয়াজ নিয়ে আসবো। তারপরে নোন, নোন টু, নোন টু, এবার দেখো নোন এখানে টু হয়, নোন 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 টু হুম, নোন টু হুম হয়, দেখো। কিন্তু এবার দেখো, এই টুটা তো এখানে থাকে, এখানে থাকলে টু হচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু এই নিয়মটা কি বলছে জানো তো, এই হু যদি থাকে, এই হু এর অবজেক্টটা ব্যতিক্রম মাথায় রাখবে, এই বাই হুম করতে হয়, কি করতে হয়, ওই যেটা পরে লিখি সেটা আমার আগে নিয়ে আসতে হয়। বাই হুম লিখবো, হু থাকলে বাই হুমটা আগে নিয়ে আসবো। বাই হুম বাদ বাকি যে নিয়ম সপ্তাহে, অবজেক্টের নিয়মটাই জাস্ট আগে আসবে। বাই হুম হি ওয়াজ, বাই বাই বাই, হ্যাঁ বাই হুম ওয়াজ আসবে। কেন ওয়াজ আসবে, কেন ওয়াজ আসবে বলো? কারণ এটা কি প্রশ্নবোধক, প্রশ্নবোধক মানে সাবজেক্টের আগে আসবে, কিন্তু প্রশ্নবোধকের মানে সাবজেক্টের আগে আসবে। তাহলে কি, বাই হুম ওয়াজ হি নোন, বোঝা গেল? আশা করি ক্লিয়ার করতে পারছি। তার মানে দেখলাম প্রশ্নবোধক সেন্টেন্স মানে হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসতে, শুধু হু এর ক্ষেত্রে বাই হুমটা আগে লিখতে হয়। এই এই হচ্ছে ভয়েস চেঞ্জ, আর বেশি। আর আর হ্যাঁ, আচ্ছা নোন কেন, নোন নোন টু হিম থাকে দেখো, হি ওয়াজ লিসেন, হ্যাঁ তুই হেল্প দেখো, বাই হুম ওয়াজ হি লিসেন টু, নোন টু তা আসবে না এখানে, টু কেন আসবে, কারণ টুটা কেন, টু হুম হবে না, বাই হুমই হবে, টু হুম হয় না, বাই হুম হয়। এটাই ব্যতিক্রম, আমি তো নোনের পরে যাচ্ছি না, নোনের পরে কিছু রাখছি আর না, বাই হুম হি ওয়াজ, সরি ওয়াজ হি নোন, ঠিক আছে, নোনের পর তো আমি আর যাচ্ছি না, নোনের পর যদি আমি কোনো অবজেক্ট নিয়ে আসতাম তখন আমি নোন টু করতাম, ঠিক আছে, সেখানে নিয়ে আসছিলাম, আমি তো বাই হুম নিয়ে এসছি আগেই, বোঝা গেল? তাহলে এই ভয়েস চেঞ্জ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এবার তোমাদের পালা হচ্ছে প্র্যাকটিস করা। ন্যারেশন চেঞ্জ কিসের, ব্যতিক্রম নিয়ম নেই তো, ব্যতিক্রম নিয়ম নেই তো, ঠিক আছে, ব্যতিক্রম নিয়ম হলে এখন এদের বোঝালাম তো, মাথা ঘুরিয়ে যাবে তখন আমার, ঠিক আছে। দেখো তাহলে এবার ন্যারেশন চেঞ্জটা দেখি, দেখো ন্যারেশন চেঞ্জটা দেখো, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি দেখো কি হয়, এটাই তোমাদের পরীক্ষা আসবে, পাস্ট টেন্সেরটাই আসে, আই সেড টু হিম, কি আই সেড টু হিম, কি আই সেড টু হিম, কি বলবো, ইউ হ্যাভ টু রিড, কি হবে এটা, করে ফেলো সবাই যারা যারা পারো। আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তেই হবে, তোমাকে পড়তেই হবে। তার মানে এটা কি টোল্ড করবো না কি করবো বলো তো দেখি, কি পারবে? এ ভাই হ্যাভ টু রয়েছে, হ্যাভ টু মানে জোর দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেকে জানে না, যাই হোক। এমনি সেইড টু থেকে কি হয় জানি আমরা, দেখো আই, ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তেই হবে, তার মানে কি করলাম, এটা আমি আদেশ দিলাম, আদেশ। এটা অর্ডারও করতে পারো আবার নাও করতে পারো, কোনো চাপ নেই ভাই, অর্ডারই করতে হবে তার কোনো মানে নেই, যে তোমাকে অর্ডারই করতে হবে তার কোনো মানে নেই, কারণ আমি হ্যাড টু রাখবো, হ্যাভ টু জায়গায় হ্যাড টু রাখবো, যেমন জানো সেইভাবে করলেও হবে। তো দেখো
এখানে মাথায় রাখো যে আই সেইড টু, সেইড টু কি হয়, পাস্ট টেন্সে টোল্ড হয়, যেহেতু অ্যাডারটিভ সেন্টেন্স আছে টোল্ড করো। তাহলে দেখো কি লিখবো, আই টোল্ড হিম, আই টোল্ড হিম, এটা উঠে কি হবে, অ্যাডজেক্টিভ সেন্সে দ্যাট হবে। আই টোল্ড হিম দ্যাট, ইউ থাকলে কাকে দেখে চেঞ্জ হয়, ইউ থাকলে সেকেন্ড পার্সন, সন ফর্মুলায় বলছি, সন ফর্মুলা আসতে পারে, ও মানে অবজেক্টকে দেখে। তাহলে এখানে কি আছে, ইউ, তো দ্যাটের পরে কি হিম তো বসাবো না, কেন সাবজেক্ট করতে হবে, তাহলে হিমের সাবজেক্ট কি, হি। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি হ্যাভ আছে, হির পরে কি হ্যাভ বসবে না হ্যাজ বসবে, হ্যাজ, না হ্যাজ বসাবো না, কারণ এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে কিছু করার দরকার নেই, যে হেল্পিং ভার্ব আছে সেটাকে পাস্ট টেন্স করতে হবে। তাহলে কি করব, হি হ্যাড টু, হি হ্যাড টু, বুঝতে পারলে, তাহলে অর্ডার করার কোনো দরকার নেই, তাহলে আমার কোনো এখানে যে অর্ডার করার কথা দরকার নেই। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি হ্যাড টু রিড, আমি তাকে বলেছিলাম তাকে পড়তেই হবে, ঠিক আছে। এই হচ্ছে ভাই ন্যারেশন চেঞ্জ, আর ন্যারেশন চেঞ্জে অলওয়েজ মাথায় রাখবে ফুল স্টপ হয়। এবার দেখো তাহলে ন্যারেশন চেঞ্জে কি শিখলাম, প্রথম দেখো একটা দেখলাম রিপোর্টিং ভার্ব, কোনটা বলো তো, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং ভার্ব। মাথায় রাখবে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর যে কাজটা করছে সেটাকে বলে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। যে বক্তব্যটা দিল যেটা ইনভার্টেড কমার মধ্যে সেটাকে বলবো রিপোর্টেড স্পিচ, আর যেটা বাইরে রয়েছে তাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু পার্ট মাথায় রাখতে হবে ভাই। দেখো যদি আমার অ্যাজার্টিভ, অ্যাজার্টিভ মানে প্রশ্ন বোঝাবে না, নর্মাল সেন্টেন্স, তো সেইটু যদি থাকে, আচ্ছা তোমাদের একটু ভয়েস চেঞ্জের একটা একটুকুনি যাই, ভয়েস চেঞ্জের একটা জিনিস মাথায় রাখবে, যদি রিকোয়েস্ট বোঝায়, কি বোঝায়, রিকোয়েস্ট, প্লিজ যদি থাকে, কি এটাও পরীক্ষা আছে একদম সোজা, প্লিজ দিয়ে যদি কোনো সেন্টেন্স, যেমন প্লিজ, প্লিজ গিভ, প্লিজ ওপেন ডোর, জানাও তাই খুশি হও, প্লিজ ওপেন দ্য ডোর, এটা খুব সোজা। যখনই প্লিজ থাকবে, প্লিজের বদলে প্লিজ, প্লিজ থাকলে কি আনতে হয়, যদি এইটুকু মনে রাখবে, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, বাদ বাকি যা আসতাই, ঠিক আছে, একদম সিম্পল। মাথায় রাখবে প্লিজ দিয়ে যদি ভয়েস চেঞ্জ থাকে কিছু করার দরকার নেই, প্লিজটাকে উঠিয়ে দিয়ে ইউ আর রিকোয়েস্টেড টু মুখস্থ করবে, এটা প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, দেন বাকি যে সেন্টেন্সটা আছে সেটা লিখে দাও। কোনটা, এই পাগলা এখানে প্লিজ, আর পাগলা ওরা লেট কখন থাকবে, তখন তো প্লিজ থাকবে না, তখন তো প্লিজ থাকবে না, লেট হবে না, হবে না, হবে না, অবশ্যই হবে না। প্লিজ মানে তো রিকোয়েস্ট করা, প্লিজ মানে রিকোয়েস্ট করা হচ্ছে, বুঝতে পেরেছো, প্লিজ তো আলাদা আলাদা না। প্লিজ দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর, প্লিজ শাট দ্য ডোর, আমি তোর ব্যাপারটা বলছি, শাট দ্য ডোর। যদি শুধু শাট দ্য ডোর থাকতো তখন আমি লেট দিয়ে করতাম, যদি এখন প্লিজ রয়েছে তার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু নিয়ে আসতে হবে, প্লিজ থাকা মানে ইউ আর রিকোয়েস্টেড টু। নেক্সট, তাহলে ন্যারেশন চেঞ্জে দেখতে পেলাম কি, আমরা রিপোর্টিং ভার্বে দেখতে পেলাম যে কি, রিপোর্টিং ভার্বে দেখো, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বে যদি আমার সেইড টু থাকে, অ্যাডারটিভের ক্ষেত্রে, অ্যাডারটিভ মানে কি যেটা প্রশ্ন বোঝাবে না, সেইড টু থাকলে আমরা কি নিয়ে আসবো, টোল্ড নিয়ে আসবো। এটা কিন্তু দেখো পরীক্ষায় প্রায়ই আসে এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, যে দেখো টোল্ডের পর টু দিয়ে যায়, টোল্ডের পর টু হয় না, কারণ সেইড টুর বদলে আমরা টোল্ড লিখি, তাহলে টুটা এই জন্য দিই না, টোল্ডের পরে টু হয় না, ঠিক আছে, সেইডের পরে টু হয়। তারপর দেখো সেই টু জায়গায় টুয়েলভ করবো আমরা। আর একটা আছে দেখো, আর যদি প্রেজেন্ট টেন্স থাকে সে টু, তো এটা তোমার পরীক্ষা অতটা আসবে না, সে টু থাকলে কি করবে, টেল করবে, ঠিক আছে, এটা অ্যাডারটিভের ক্ষেত্রে। নর্মাল জিনিস মনে রাখো, এই জিনিস মনে রাখার দরকার নেই, পরীক্ষা যেটা আসে সেটাই দিচ্ছি তোমাদের। সেই টু যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বোঝাবে, ইন্টারোগেটিভ মানে প্রশ্ন বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, আস্কড ইউজ করবো, ঠিক আছে। তাহলে দেখো এক নম্বর পরিবর্তন, দেখো কি কটা পরিবর্তন পাবো, একটা মাথায় রাখবে, কি এক নম্বরে মাথায় রাখবে, এক নম্বর মাথায় রাখবে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন, নিয়মগুলো মুখস্থ রাখবে, পরপর করতে করতে যাবে, কোনোদিন ভুল হবে না, যেমন ভয়েস চেঞ্জ বললাম এটাও করবে, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন, এক নম্বর নিয়ম এটা। দেখো ন্যারেশন চেঞ্জে এইভাবে করতে করতে যাবে, জীবনেও ভুল হবে না। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দুই নম্বর কি করলাম, দুই নম্বর কি, কি ইনভার্টেড কমা তুলে কি আনতে হবে, ইনভার্ট কমা তুলে কি করতে হয়, দ্যাট, ইফ বা ওয়েদার, তো দ্যাট, ইফ, ওয়েদার বা ডব্লিউ ইস ওয়ার্ড, যাই হোক, মানে কি লিঙ্কার, দুই নাম্বার নিয়ে মনে রাখবে লিঙ্কার পরিবর্তন,
কি পরিবর্তন করছে? লিঙ্কারের পরিবর্তন। লিঙ্কার মানে কি? যুক্তকারী অড, দুটো লিঙ্কারের পরিবর্তন, লিঙ্কার এর পরিবর্তন। 3 নম্বরে কি এসেছিল? 3 নম্বরে এসেছিল কি? বলো বলো। রিপোর্টের স্পিচের ভার্বের পরিবর্তন। সাবজেক্ট রিপোর্টের ভার্বের, রিপোর্টের স্পিচের সাবজেক্টের পরিবর্তন। তারপরে কি করছিল? 4 নম্বরে কি? রিপোর্টেড স্পিচের কি টেন্সের পরিবর্তন, তাই তো করেছিলাম। আরটা থাকে কি? টাইম ইন্ডিকেটিং অর্ডের পরিবর্তন। টাইম ইন্ডিকেটিং অর্ড মানে আসবো যখন বুঝিয়ে দেবো, টাইম ইন্ডিকেটিং অর্ডের পরিবর্তন। তাহলে এই 5টা নিয়ম যদি কারো মুখস্থ থাকে, যে পরপর স্টেপ বাই স্টেপ করতে করতে যায়, তাহলে জীবনেও তার কিন্তু ন্যারেশন চেঞ্জ ভুল হবে না। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, এই 5টা নিয়ম যদি মনে রাখো, তোমাদের পরীক্ষার সময় অপশন থাকে, অপশন দেখলেই তুমি বুঝতে পারবে কোনটা অ্যান্সার হবে। ঠিক বলি তো সুদীপ? শোনা যাচ্ছে না নাকি আমার কথা? যা বাবা, সুদীপ নেই নাকি? যাই হোক, তাহলে কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন, লিঙ্কারের পরিবর্তন, রিপোর্টের স্পিচের সাবজেক্টের পরিবর্তন, রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন, আর লাস্টে যদি টাইম ইন্ডিকেটিং অর্ড থাকে তার পরিবর্তন। তাহলে প্রথমে শিখবো যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সেক্ষেত্রে দেখলাম রিপোর্টিং ভার্বে কি হয়, যে সেইড টু থাকলে কি আনবো? অ্যাডারটিভ সেন্সের ক্ষেত্রে মানে সিম্পল সেন্টেন্স থাকলে টোল্ড নিয়ে আসি। আর সেইড টু যদি এমনি থাকে যে প্রশ্নবোধক সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা আস্কড নিয়ে আসি। ঠিক আছে? আর প্রেজেন্ট টেন্সে হলে দেখো, একটা কথা মাথায় রাখবে, রিপোর্টিং স্পিচে যদি প্রেজেন্ট টেন্সের থাকে, তাহলে তোমার রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ, কিন্তু প্রেজেন্ট না, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স যদি থাকে, রিপোর্টিং ভার্ব মানে ইনভার্ট করার বাইরে যেটা যদি থাকে, তাহলে তোমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। জাস্ট যেভাবে তুমি পরিবর্তন করতে করতে যাও ওটাই করবে, আর কোনো টেন্সের পরিবর্তন হবে না যদি প্রেজেন্ট টেন্স থাকে আর ফিউচার টেন্স থাকে। আরটা রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য থাকে, সেক্ষেত্রেও কোনো পরিবর্তন। ব্যাস, এই কটা নিয়ে মনে রাখবে। এবার তোমাকে জানতে হবে তাহলে 1 নম্বর পেলে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন কি হয়, সেটা কিন্তু শিখালাম, সেভ টু জায়গায় যেটা বললাম। 2 নম্বরে কি? লিঙ্কার। লিঙ্কার কি? যদি আমার প্রশ্নবোধক থাকে তখন কি বসাবো? ইফ বসাবো, ইফ বা হয়েতে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইফ বা হয়েদার ইউজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইফ ইউজ করি। আর একটা কি? ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তো ডব্লিউএইচ ওয়ার্ড হবে। ঠিক আছে? যদি আমার প্রশ্নবোধক সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টের স্পিচ থাকে, তাহলে আমার সেই ডব্লিউএইচ ওয়ার্ডটাকেই আমরা কি হিসাবে ইউজ করবো? লিঙ্কার হিসাবে ইউজ করবো। ঠিক আছে? আর যদি আমার লিঙ্কার হিসাবে, আর যদি অ্যাজারটিভ সেন্টেন্স থাকে, অ্যাজারটিভ মানে কি? সিম্পল সেন্টেন্স যার কোনো ফুল স্টপ দিয়ে শেষ, ডাইরেক্ট কথা রাখবে, ফুল স্টপ যদি শেষ হয়, কি ফুল স্টপ দিয়ে যদি শেষ হয়, তখন আমরা কি ইউজ করবো? হে, দ্যাট ইউজ করবো। আর যদি আমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে কি দিয়ে কি ইউজ করবো? টু। ব্যাস, এইটুকু মাথায় রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু ইউজ করি। ইম্পারেটিভ কোনগুলো? যেটা ভার্ব দিয়ে শুরু হয়। রিপোর্টেড স্পিচ কি ভার্ব দিয়ে শুরু হলো যেটা, তখন কি আমরা টু ইউজ করব। আর যদি ফুল স্টপ এমনি যদি থাকে, দ্যাট দিয়ে করবো সিম্পল সেন্টেন্স। আর কোশ্চেন বোধক বোঝালে ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো। তাহলে এই গেল 2 নম্বর। এবার 3 নম্বরের নিয়ম কি দেখলাম, যে রিপোর্টের স্পিচের সাবজেক্টের পরিবর্তন। তাহলে রিপোর্টের স্পিচের যে সাবজেক্টের পরিবর্তন, সাবজেক্টের চেঞ্জেস আছে, সেই চেঞ্জটা আমরা করার জন্য কি করব? একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা? সন, SON। মাথায় রাখবে। এস মানে কি? এস মানে কি? এস মানে সাবজেক্ট, ও মানে কি? অবজেক্ট, আর এন মানে নো চেঞ্জ। এন মানে নো চেঞ্জ। ঠিক আছে? এস সন ফর্মুলায় কি বলছে? এস মানে, এটা অনেকেই জানে না বা অনেকেই শেখায়নি, অনেকেই এর বিষয়ে জানেই না, আমি মনে আবিষ্কার করেছিলাম কি জানি না। যাই হোক, সন ফর্মুলায় কি বলছে দেখো, এস ফর সাবজেক্ট, ও ফর অবজেক্ট, এন ফর নো চেঞ্জ। এইবার তোমাকে মাথায় রাখতে হবে সাবজেক্টের পরিবর্তন করে, সাবজেক্টের পরিবর্তন সাবজেক্টই হবে। তো দেখো সন ফর্মুলায় প্রথমে দেখো, আমরা এবার পার্সনে চলে আসো। পার্সন মানে কি? ফার্স্ট পার্সন। এটা হয়ে যাবে সেকেন্ড পার্সন, আর এটা যাবে থার্ড পার্সন। একদম ক্লিয়ার। সন ফর্মুলায় দেখো, সন ফর্মুলায় এস মানে প্রথম রয়েছে, এস মানে সাবজেক্ট। তাহলে কি? যদি আমার ফার্স্ট পার্সন থাকে, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে কাকে দেখে চেঞ্জ করব? রিপোর্টিং ভার্বের, এটা কিন্তু রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী কিন্তু আমি পরিবর্তন করব। আর যদি আমার রিপোর্টিং ভার্বের, যদি আমার রিপোর্টেড স্পিচে
সেকেন্ড পারসন দেওয়া থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে আমরা সাবজেক্ট চেঞ্জ করব। আর যদি রিপোর্টের স্পিচে থার্ড পারসন থাকে তাহলে আমার কোনো চেঞ্জ করার জায়গা নেই। আমি এইটুকু তো মনে রাখা যাবে। যদি আমার রিপোর্টেড স্পিচে, আমি এক্ষুনি দেখো এক্সাম্পলে আসবো, রিপোর্ট এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হবে না, এখানে এক্সাম্পল দিই নাকি। দেখো, আই said to him, you may go now, ঠিক আছে, ইউ মে গো নাও, ঠিক আছে, আমি তাকে বলেছিলাম তুমি এখন যেতে পারো। তাহলে এক্ষেত্রে এই যে সাবজেক্টের পরিবর্তন করবো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, দাও কি হবে তাহলে, আই সেড টু যায় কি হবে, আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, সেই টু দ্য টোল্ড হয়ে যাবে, আই টোল্ড হিম, এবার লিঙ্কার দ্যাট হবে, আই টোল্ড হিম দ্যাট, তাহলে আই টোল্ড হিম দ্যাট করার পরে ইউ, ইউ মানে কোন পারসন, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন যদি হয় কাকে দেখে চেঞ্জ হবে, অবজেক্ট কে দেখে, অবজেক্ট কি আছে, হিম, তো অবজেক্ট হিম, কিন্তু এখানে কিসের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, তাহলে হিমের সাবজেক্টটা কি, তাহলে সেই হি এর জায়গায় নারেশন চেঞ্জ করবো, যখন হি বসাবো, হি মে রয়েছে, মেয়ের পাস্ট ফর্ম কি করবো, মাইট হয়ে যাবে, যেহেতু আমার পাস্ট টেন্স রয়েছে, এটা কি কোন টেন্সে যায়, পাস্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স করে দেবো, তাহলে মাইট করে দেবো, হি মাইট গো, নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন ইউজ করতে হয়, টাইম ইন্ডিকেটিং অর্ডার পরিবর্তন দেন। এইটুকু হচ্ছে ভাই তোমার ন্যারেশন চেঞ্জের হন ফর্মুলা, সাবজেক্টের পরিবর্তনের ক্ষেত্রে মাথায় রাখবে। 4 নম্বরের কি পরিবর্তন, 4 নম্বর হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, এটাই খুব ভাইটাল, মাথায় রাখবে। তাহলে সন ফর্মুলা গেল, তো এটা কি করে করবো ভাই, এটা মাথায় রাখবে, একমাত্র রিপোর্টিং ভার্ব, কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি ভি2 মানে পাস্ট টেন্সে থাকে তবেই হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই কিন্তু এই রুলস, আর বাদ বাকি ক্ষেত্রে যদি থাকে তাহলে তোমার কোন রুলস দেখার দরকার নেই, যেমন আছে তেমন লিখে দেওয়া, জাস্ট কি যেভাবে পরিবর্তন করতে হয় সেটা করতে বলে যাবে, কিভাবে সাবজেক্টটা অবজেক্টটা, সাবজেক্টকে কিভাবে পরিবর্তন করতে হয়, আর লিঙ্কারটা, আর বাদ বাকি আর টাইম ইন্ডিকেটিভ, এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, যদি আমার প্রেজেন্ট টেন্সে থাকে, কিন্তু পরীক্ষায় প্রেজেন্ট টেন্স আসবে না, রিপোর্টিং ভার্ব তোমাকে পাস্ট টেন্সে থাকবে। রিপোর্টিং ভার্ব কোনটা বোঝো তো নাকি, এই যে আই সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা পাস্ট টেন্সে যেমন। তাহলে সেক্ষেত্রে আমাকে কি কি পরিবর্তন করতে হয় মাথায় রাখবে, টেন্সে রিপোর্টেড স্পিচের টেন্স কি পরিবর্তন হবে। তাহলে এবার করি নাকি, যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে সেটাকে আমরা কি করব, প্রেজেন্ট টেন্স থাকলে তার পাস্ট ফর্ম করব, কি করব, প্রেজেন্টে থাকলে তার কি করব, পাস্ট করে দেবো, বোঝা গেল। যদি রিপোর্টেড স্পিচ আমার প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স বলতে যদি আমার ভি1 থাকে কি করে দেবো, ভি2 করে দেবো, যদি আমার অ্যামিজার থাকে, অ্যামিজারের জায়গায় কি করে দেবো, ওয়াজ ওয়্যার করে দেবো, যদি আমার হ্যাজ বা হ্যাভ থাকে কি করে দেবো, হ্যাড করে দেবো, ব্যাস। তার মানে প্রেজেন্ট টেন্স বা রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমার কাজ হবে সেগুলিকে পাস্টে পরিণত করা, পাস্টে পরিবর্তন যদি যেমন কি হতে পারে, ভি1 থাকলে ভি2, অ্যামিজার প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় তার পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ ওয়্যার, হি হ্যাজ প্রেজেন্ট টেন্স ইউজ করা হয় তার পাস্ট টেন্স হবে হ্যাড। ক্লিয়ার করতে পারলাম। তাহলে আমরা দেখলাম যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে দেখা গেল প্রথম রুলস বলছে কি, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা আমরা কিসে পরিণত করব, পাস্টে পরিণত করব, ব্যাস এই গেল। 2 নম্বর নিয়ম কি বলছে, 2 নম্বর নিয়ম বলছে দেখো, ভি2 যদি থাকে, ভি2 থাকলে কি আনতে হবে, হ্যাড প্লাস ভি3, ওই সাবজেক্টে বলে হ্যাড প্লাস ভি3 আনতে হবে, আর হ্যাডের পর তো ভাই ভি3 থাকে বলে, ক্লিয়ার হলো। যদি আমার ওয়াজ ওয়্যার থাকে, কি থাকে, ওয়াজ ওয়্যার থাকে রিপোর্টেড স্পিচে, ওয়াজ ওয়্যার থাকলে কি আনতে হবে আমার, হ্যাড বিন আনতে হবে, কি আনতে হবে, হ্যাড বিন প্লাস ভি3, হ্যাড বিন প্লাস ভি3 আনতে হবে, ঠিক আছে। এইটুকু ভাই মনে রাখো, ন্যারেশন চেঞ্জার টেন্সের পরিবর্তন এখান থেকেই আসে, এর বাইরে আসবে না, আমি বলে দিলাম, যাও এগুলোই তো আসে। কতটা সোজা তাহলে, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3 নিয়ে আসবে, ওয়াজ থাকলে হ্যাড বিন প্লাস ভি3 নিয়ে আসবে, এইটাই পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, আর প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স করতে হয়, এটাই আসে। আরটা কি দাঁড়ি, টেন্সের পরিবর্তন হয়ে গেল। 4 নম্বরে কি শিখলাম, 4 নম্বরে গেল, 5 নম্বরে কি শিখলাম, টাইম ইন্ডিকেটিং অর্ডার পরিবর্তন। তাই এটা মুখস্থ রাখবে, টাইম ইন্ডিকেটিং অর্ডার পরিবর্তন মানে কি হয়, ইয়েস্টারডে থাকলে কি লিখি, ইয়েস্টারডে জায়গায় কি লিখবো, প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, ঠিক। যদি আমার নেক্সট ডে থাকে কি লিখি, নেক্সট ডে না, টুমোরো থাকলে কি লিখি, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে লিখবো, ঠিক আছে। নাও থাকলে কি লিখবো, দেন না, দেন, দেন আলাদা দেন আলাদা, ঠিক আছে। আরো কি বলো,
টুডে থাকলে দ্যাট ডে। আর কিছু আছে মনে করলে মনে করো। তো এইগুলো মনে রাখো, আরো যদি আসে প্র্যাকটিস করতে হয়ে যাবে। তো মাথায় রাখবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, নাও থাকলে দেন হবে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তো এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে। এই 5টা রুলস যদি জেনে যাও, ন্যারেশন চেঞ্জ জলভাত হয়ে গেল। ঠিক আছে, অ্যাজ পার এক্সাম্পল এবার তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করি নাকি? করি নাকি? রাম, লেখো তোমরা এবার, খাতা লিখতে পারো। সেইড টু হার, রাম সেইড টু হার, I am writing a letter today। মানে কি হলো? মানেটা সিম্পল একদম, মানে না জানলে হয়ে যাবে কি, রাম সেইড টু হার, রাম তাকে বলেছিল, আই অ্যাম রাইটিং আ লেটার টুডে, আমি আজকে একটা চিঠি লিখছি। তাহলে দেখো আমি দেখবো রিপোর্টিং, দেখো রিপোর্টিং ভার্ব কিছু রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। সেইড তো পাস্ট টেন্স, সে দেখো সে যদি থাকতো প্রেজেন্ট টেন্স বলো, তাহলে সেইড কি, সেইড কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? তাহলে প্রথম রুলস কি বলেছিলাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তন কোনটা, সেইড টুর জায়গায় কি বসবে, এটা কি সেন্টেন্স, অ্যাডজেক্টিভ, ফুল স্টপ দিয়েছে, তাহলে কি করব, টোল্ড, তাহলে কি লিখবো সেইড টুর জায়গায়, রাম টোল্ড হার। এবার এখানে অ্যাডজেক্টিভ যেহেতু লিঙ্কার কি নিয়ে আসবো, লিঙ্কার দ্যাট, 2 নম্বর নিয়ম গেল। 2 নম্বর নিয়ম লিঙ্কার। 3 নম্বর নিয়মে সাবজেক্টকে পরিবর্তন, মানে সন ফর্মুলা। সন ফর্মুলা মানে কি, ফার্স্ট পার্সন দেখলে সাবজেক্টকে দেখে পরিবর্তন, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে দেখে পরিবর্তন, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করার দরকার নেই। তাহলে আই কোন পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্টে কি আছে, সনের এস আছে, এস মানে সাবজেক্টকে দেখে পরিবর্তন, তাহলে রাম, তাহলে রামের সাবজেক্ট কি হবে, রামই হবে, রাম। এইবার দেখো সিম্পল, রাম, না 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 দেখো কি বলছে, ও রাম, দেখো এবার একটা জিনিস মাথায় রাখবে, হ্যাঁ ঠিকই বলছি। এবার একটা জিনিস মাথায় রাখবে, রাম যেহেতু একবার আমরা ইউজ করে ফেলেছি, তাহলে বারে বারে রাম ইউজ করা যাবে না, তাহলে রামের পরিবর্তে কি ইউজ করব, রাম ছেলে না মেয়ে, হি ইউজ করবো। ঠিক আছে, রাম যদি মেয়ে হতো, রাম তো ছেলে, তাই হি লিখলাম, বুঝতে পেরেছো? রাম যেহেতু একবার ইউজ করা হয়ে গেছে, তাহলে নাম আমার দ্বিতীয়বার ইউজ করার দরকার নেই। তাই রাম টোল্ড হার দ্যাট, হি মানে রামকে বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এর যে প্রোনাউনটা ইউজ করবে, কি ইউজ করবে, প্রোনাউনটা। যে সাবজেক্টের ক্ষেত্রে মাথা রাখবে, রিপোর্টের স্পিচে যে সাবজেক্টের পরিবর্তন হবে, সেটা অলওয়েজ কি হবে, প্রোনাউনে হবে। রাম রয়েছে, তাই প্রোনাউন করবো, ঠিক আছে, যদি আমার পরিবর্তন করতে হয়। তাহলে এই গেল। এবার দেখো হির পরে কি এম বসবে, দেখো দেখো এর এম রয়েছে, এম কি, প্রেজেন্ট টেন্সে। তোমাদের একটু আগে বললাম যে প্রেজেন্ট টেন্স থাকে, জাস্ট কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে। তাহলে এম, এম মানে কি, এম এর গোষ্ঠী কি, এম ইজার, তাহলে এম ইজারের পাস্ট টেন্সের গোষ্ঠী কি, ওয়াজ ওয়ার, তাহলে হির পরে কি বসবে, হির পরে এম বা ইজের পাস্ট ফর্মটা বসবে ওয়াজ। তারপরে যা আছে তাই লিখে দেবো, রাইটিং আ লেটার, ওয়েটিং না রাইটিং, রাইটিং আ লেটার টুডে থাকলে কি লিখতে হয়, এই সুদীপ একটু আগে কোথায় গেছিলে, রাম টোল্ড হার দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার দ্যাট ডে, বোঝা গেল? তাহলে দেখো এবার দেখো এটা কি পরিবর্তন করলাম, দেখো তাহলে 1 নম্বরে পরিবর্তন করেছিলাম, কি বললাম, রিপোর্টিং ভারে পরিবর্তন, 2 নম্বর লিঙ্কারের পরিবর্তন, 3 নম্বর সাবজেক্ট, রিপোর্টের স্পিচের সাবজেক্ট পরিবর্তন, 4 নম্বরে কি করেছিলাম, ভার্বের পরিবর্তন, মানে রিপোর্ট ওই যে টেন্সের পরিবর্তন বলতে পারো, আর 5 নম্বর টাইম ইন্ডিকেটিং ওয়ার্ডের পরিবর্তন। তাহলে এই কটা মনে রাখলেই হয়ে যায়। এবার আর একটা করছি, সুদীপ, এবার এবার দেখো তোমাদের অপশন তো থাকবে, সুদীপ টোল্ড মি, হোয়াই আর ইউ টকিং লাইক দ্যাট। এখানে টাইম ইন্ডিকেটিং ওয়ার্ড দিলাম না, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, এখানে এটা জিজ্ঞাসা চিহ্ন,
কি বলছে সুদীপ এখানে? সুদীপ টোল্ড মি। আচ্ছা টোল্ড মি, এখানে টোল্ড মি দেওয়া আছে, এখানে টোল্ড মি না, এখানে সেইড টু হবে। হ্যাঁ সেইড টু থাকবে, টোল্ড থাকবে না, সেইড টু থাকবে। সুদীপ সেইড টু মি। হ্যাঁ সুদীপ সেইড টু মি হোয়াই আর ইউ টকিং লাইক দ্যাট। সুদীপ আমাকে বলছে তুমি কেন এভাবে কথা বলছো। ঠিক আছে, যাই হোক এইভাবে কেন কথা বলছো, যাই হোক এবার চলে আসো। তাহলে এখানে কি করব, প্রথম কি করব, তাই সুদীপ সেই টু যাই কি করবো, এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে প্রশ্নবোধক থাকলে কি করি, প্রশ্নবোধক থাকলে সেই টু জায়গায় আস্কড করবো, আস্কড, আস্কড মি। এবার জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ইন্টারোগেটিভ, তাহলে কি ইউজ করব, ইফ বা ডব্লিউএইচ ওয়ার্ড। তো এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, তাহলে আমার লিঙ্কার হিসেবেই সেটা ইউজ হবে। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে লিঙ্কার হিসেবে সেটা ইউজ করবো। তাই 2 নম্বর লিঙ্কার গেল। 3 নম্বর পার্টে কি বলছে, সাবজেক্টের পরিবর্তন। তো সাবজেক্ট কি আছে এখানে, ইউ। ইউ সন ফর্মুলায় চলে যাও। ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ডে কি আছে সন ফর্ম, ও অবজেক্টকে দেখে পরিবর্তন, তো মি। তো মি তো এখানে মির সাবজেক্ট কি, আই, তাহলে আই লিখবো। সুদীপ আস্কড মি হোয়াই আই। এবার দেখো টেন্সের পরিবর্তন আসো, তাহলে আর কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আর এর পাস্ট ফর্ম কি, ওয়ার। কিন্তু আয়ের পরে তো ভাই ওয়ার বসে না, আয়ের পরে কোনটা বসে, ওয়ার গোষ্ঠী ওয়াজ বসে। তাহলে কি সুদীপ আস্কড মি হোয়াই আই ওয়াজ, ঠিক আছে, টকিং লাইক দ্যাট, ওই বাকিটা। এখানে টাইম ইন্ডিকেটিং অর্ডার দেখো লাস্টে কিন্তু দেখো টক না, কেন টক করবে, জাস্ট তাই, কোনো পরিবর্তন হবে না। এমা টক কেন হবে, টকিংই হবে, ওয়াজের পরে কি টকড হবে কেন, কিন্তু আমি ভয়েস চেঞ্জ করছি। সুদীপ আস্কড মি হোয়াই আই ওয়াজ টকিং লাইক দ্যাট। আচ্ছা দেখো আর একটা বলছি, I said to him, grass is green. বলো এটা কি হবে, সুদীপ তো পারো, সুদীপ বাদে কি পারবে, এই সুদীপ বাদে বলো। তাহলে said to পরিবর্তে কি লিখবো, I told him, অ্যাডজেক্টিভ সেন্টেন্স তাই লিখবো দ্যাট, লিঙ্কার দ্যাট নিয়ে আসবো। তাহলে I told him that, তারপরে গ্রাস ইজ গ্রিন। আমি তোমাদের একটু কি বললাম, যদি প্রেজেন্ট টেন্স থাকে, ফিউচার টেন্স থাকে, আর যদি একটা কি বললাম, যদি এটা 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 যাই থাকে, যদি আমার সেইড টু থাকো আর যাই থাকো, যদি চিরন্তন সত্য থাকে কোনো পরিবর্তন করতে হবে, তাহলে গ্রাস ইজ গ্রিনই হয়ে যাবে। বুঝতে পারলে, গ্রাস ইজ গ্রিন এটা চিরন্তন সত্য, ম্যান ইজ মর্টাল চিরন্তন সত্য, যেগুলো কখনো পরিবর্তন করতে পারবে না। অতীতেও যা ছিল, প্রেজেন্টেও যা আছে, ফিউচারে যা আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরবেই একদিন, এটা সত্য কথা। যেমন আর্থ না, অ্যারাউন্ড না, অ্যারাউন্ড না, মুভিং, আর্থ মুভিং, আর্থ মুভিং অ্যারাউন্ড দ্য সান, মুভিং না মুভ, আর্থ মুভ অ্যারাউন্ড দ্য সান বা ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে এটা চিরন্তন সত্য। তো চিরন্তন সত্যের ক্ষেত্রে উই ক্যান নট চেঞ্জ এনিথিং, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আর যদি থাকতো আই সে টু হিম শি ইজ, দিশা এটা, হ্যাঁ দিশা ইজ লিখলে ভালো হতো, যাই হোক শি ইজ ভেরি লেজি, তাহলে কি হতো এটা, তাহলে আই সে টু, সে টু কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, তাহলে কি লিখবো, সে টুর জায়গায় আই টেল। পাস্ট টেন্স হলে টোল্ড করি, তাহলে টোল্ড এর প্রেজেন্ট ফর্মই লিখবো টেল, আই টেল হিম। তারপরে দ্যাট, সি থাকলে কাকে দেখে পরিবর্তন হবে, সাবজেক্টের পরিবর্তন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে নো চেঞ্জ, ফার্স্ট পার্সন মানে নো চেঞ্জ, ঠিক আছে, ফার্স্ট পার্সন মানে নো চেঞ্জ, ফার্স্ট না থার্ড সরি, তাহলে কি তারপরে কি লিখবো, ইজ ইজ ওয়াজ লিখবো না, ইজ ভেরি লেজি। তোমাদের একটু আগে বললাম না, রিপোর্টিং রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তাহলে তোমার এদিকে তাকানোর দরকার নেই, মানে টেন্সে তাকানোর দরকার নেই, টেন্সের কোনো পরিবর্তন হবে, বাদ বাকি সব পরিবর্তন হবে, কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেটা নিচে করবে। এই হচ্ছে ন্যারেশন চেঞ্জের বস্তা।
আর কি বলবো আমাদের অবস্থা, এই করতে গিয়ে আমরা হেগিয়ে মুতে ছড়া দিই নাকি। আশা করি এবার প্র্যাকটিস করো, দেখবে অসুবিধা হবে না আমার মনে হয়। তো সুদীপ একটা ন্যারেশন চেঞ্জ করবো লাস্টলি, বলো সুদীপেরটা করবো, বলো তাড়াতাড়ি বলো সুদীপ। শুনতে পাচ্ছ সুদীপ? সুদীপ শুনতে পাচ্ছেন যে কি, আই said to him, বলো। লুক, ভেরি গুড, এটা একটা ইম্পারেটিভ আসলো। লুক অ্যাট দিস পিকচার, বলো কে পারবে? কি বললো দ্যাট কেন হবে এখানে? এই এতক্ষণ ধরে এই শিখালাম। এটা কি করো বলো ভাই, ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট হবে? দেখো লুক অ্যাট দিস পিকচার, দেখো লুক অ্যাট দিস পিকচার মানে কি বলছি আমি, আমি তোমাকে বলছি, অর্ডার করছি, উপদেশ তো না নিশ্চয়ই এটা, যে এই ছবিটা দেখো, তাই তো? উপদেশ তো না। তাহলে আমরা, না না, এটা এটা কোশ্চেন কোথায় পাগল? লুক অ্যাট আস কেন হবে পাগল? আস্ট হবে না। আই- দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা বলো, তুমি বলো। মানে কি? দাঁড় পাগল, না 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 পাগল, না না দেখো আমি বলছি, দেখো সুদীপ দেখো, এখানে প্রশ্ন বোঝাচ্ছে না, এখানে দেখো কি বলছি, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম লুক অ্যাট দিস পিকচার, এই ছবিটার দিকে দেখো। দেখো তাহলে কি হলো, এটা প্রশ্ন বোঝাচ্ছে পাগল? এটা অর্ডার হবে, অ্যাডভাইস হবে না, এটা অ্যাডভাইস বলা যায় না, তাহলে এটা অর্ডার হবে। এটা প্রশ্ন বোঝাচ্ছে না সুদীপ, এটা লুক অ্যাট দিস পিকচার মানে এই ছবিটা তুমি দেখো, তাহলে আই অর্ডার্ড হিম, একদম। আই আই অর্ডার্ড, আই অর্ডার্ড হিম, আই অর্ডার্ড হিম টু লুক অ্যাট দিস পিকচার। ইম্পার্টিশনের পরিবর্তনই আসবে না। কেন রিকোয়েস্ট হবে? এটা কি রিকোয়েস্ট করা বোঝাচ্ছে? লুক অ্যাট দিস পিকচার আমি, এটা রিকোয়েস্ট তো করছে না। কেন লুক অ্যাট দিস পিকচার, পিকচারটা দেখো, এখানে উপদেশ বোঝাচ্ছে, তুমি এইটুকু বোঝো। উপদেশমূলক কথা হলে তো উপদেশ বোঝাবে। আমি যদি বলতাম তুমি সেখানে যেও না, ওটা ফরওয়ার্ড বাই অ্যাডভাইস ইউজ করা যেতে পারে, এটা হচ্ছে অ্যাডভাইস। এটা লুক অ্যাট দিস পিকচার, এই ছবির দিকে দেখো, ঠিক আছে? তুমি যদি মানে লুকে রিকোয়েস্ট করতে পারো, সেকে প্লিজ, তুমি যদি বলো যে রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে হতে পারে আই রিকোয়েস্টেড হিম টু লুক অ্যাট দিস পিকচার, যাই হোক হবে। এবার সুদীপ যদি বলে প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক নয় ব্রাদার। যাই হোক, লুক অ্যাট দিস পিকচার, পাঠাও দেখি।